ওয়েলকাম টু আর.জে. সেলিম ট্রু হরর সিরিজের জন্য এবার আমরা পা রাখছি বিলের গভীর নিস্তব্ধতায়। মাছ ধরার ছলে যে কতটা ভয়ানক অন্ধকার ঘনিয়ে আসতে পারে সেই নিয়ে এই নতুন সিরিজ রক্তমণি বিলের অভিশাপ। গল্পের শুরু হয় রতনকে দিয়ে। রতন গ্রামের একজন শৌখিন মাছ শিকারী, তবে তার নেশাটা একটু আলাদা। সে একা একা মাঝরাতে মাছ ধরতে পছন্দ করে। গ্রামের সবাই তাকে নিষেধ করে রক্তমণি বিলে যেতে। লোকে বলে বহু বছর আগে এক অমাবস্যার রাতে ওই বিলে মাছ ধরতে গিয়ে একদল জেলে আর ফিরে আসেনি। তারপর থেকে রাতের বেলা ওই বিলের জল লাল হয়ে যায়, আর জলের নিচ থেকে ভেসে আসে অদ্ভুত সব কান্নার শব্দ। রতন এসব বিশ্বাস করে না। তার কাছে আধুনিক ফিশিং রড আর শক্তিশালী টর্চ আছে। সেদিন ছিল ঘোর অমাবস্যা। রতন ঠিক করল আজ সে রক্তমণি বিলের একদম মাঝখানে যাবে, যেখানে বড় বড় চিতল আর বোয়াল মাছ পাওয়া যায়। রাত 12টা। রতন তার ছোট ডিঙ্গি নৌকা নিয়ে বিলের মাঝখানে পৌঁছাল। চারপাশটা অস্বাভাবিক নিস্তব্ধ। ঝিঝি পোকার শব্দ সেখানে শোনা যাচ্ছে না। রতন তার বড়শিতে চার লাগিয়ে জলে ফেলল। হঠাৎ সে অনুভব করল বিলের জলটা একদম স্থির হয়ে গেছে, যেন ওটা জল নয়, জমানো রক্ত। হঠাৎ বড়শিতে এক প্রচণ্ড টান পড়ল। রতন ভাবল বিশাল কোনো মাছ। সে রডটা ঘোরাতে লাগল, কিন্তু টানটা এতই জোরে ছিল যে তার নৌকাটা উল্টে যাওয়ার উপক্রম হল। রতন তার টর্চের আলো ফেলল জলের ওপর। সে দেখল জলের নিচ থেকে একজোড়া বিশাল হলুদ চোখ তার দিকে তাকিয়ে আছে। কিন্তু সেই চোখ মাছের নয়, ওটা কোনো মানুষের চোখের মতো বড় আর রক্তবর্ণ। রতন বড়শিটা টেনে তোলার চেষ্টা করতে জলের নিচ থেকে একটা পচা হাত বেরিয়ে এলো। হাতটা মানুষের মতো, কিন্তু আঙুলের মাথায় লম্বা লম্বা নখ আর চামড়াটা শ্যাওলার মতো সবুজ। রতন চিৎকার করে বড়শিটা ছেড়ে দিল। সে দেখল বিলের চারপাশ থেকে শত শত মরা মাছ জলের উপর ভেসে উঠছে। সবগুলো মাছের পেট চেরা এবং সেখান থেকে মানুষের আঙুল বেরিয়ে আছে। রতন পাগলের মতো বৈঠা চালিয়ে পারে ফেরার চেষ্টা করল, কিন্তু সে যতই বৈঠা চালাচ্ছে নৌকাটি নড়ছে না। মনে হচ্ছে জলের নিচ থেকে কেউ নৌকাটি শক্ত করে ধরে রেখেছে। হঠাৎ নৌকার তলায় ঠক ঠক শব্দ হতে শুরু করল। রতন দেখল নৌকার কাঠে ছোট ছোট গর্ত তৈরি হচ্ছে, এবং সেই গর্ত দিয়ে নোনা জল নয়, বরং মানুষের রক্ত ছুঁয়ে ভেতরে ঢুকছে। বাতাসে এক উৎকট আষ্টে গন্ধ ছড়িয়ে পড়ল। রতন টর্চ চালিয়ে দেখল তার নৌকার পেছনে একটা ছায়া মূর্তি বসে আছে। মূর্তিটার পরনে পুরনো ছেঁড়া জাল, আর তার সারা শরীর থেকে মাছের আঁশ ঝরছে। লোকটার মুখ নেই, কেবল একটা বিশাল হাঁ করা গর্ত, যেখান থেকে অনবরত কাঁকড়া আর জ্যান্ত পুঁটি মাছ বেরিয়ে আসছে। মূর্তিটি এক কর্কশ গলায় বলল, রতন, মাছ ধরতে এসেছ। আজ তুমি মাছ ধরবে না, আজ বিল তোমাকে ধরবে। রতন দেখল তার নিজের হাতের চামড়াগুলো ধীরে ধীরে মাছের আঁশের মতো হয়ে যাচ্ছে। তার গলার কাছে ভুলকা তৈরি হতে শুরু করেছে। সে আর বাতাস নিতে পারছে না। যন্ত্রণায় ছটফট করতে করতে রতন দেখল বিলের জল থেকে একটা বিশাল জাল উঠে আসছে এবং তাকে চারপাশ থেকে ঘিরে ফেলছে। সেই জালে রতন একা নয়, হাজার হাজার কঙ্কাল আটকা পড়ে আছে, যাদের সবার হাতে একটি করে বড়শি। রতনের শরীরের প্রতিটি লোমকূপ দিয়ে এখন মাছের আঁশের মতো শক্ত আবরণ বেরিয়ে আসছে। সে চিৎকার করতে চাইল, কিন্তু তার মুখ দিয়ে কোনো শব্দ বের হলো না, বরং একতলার রক্তমাখা জল বেরিয়ে এলো। সে অনুভব করল তার ফুসফুস দুটো আর বাতাস নিতে পারছে না। তার গলার দুপাশে তৈরি হওয়া নতুন ফুলকাগুলো জলের জন্য ছটফট করছে। ঠিক সেই মুহূর্তে সেই জাল পরা ছায়ামূর্তিটি রতনের চুলের মুঠি ধরে তাকে ঝপাট করে টেনে নিয়ে গেল বিলের অতল গভীরে। জলের নিচে নেমে রতনের চোখ দুটো এক অদ্ভুত নীল আলোয় জ্বলে উঠল।
সে যা দেখল তা কোনো মানুষের পক্ষে কল্পনা করাও অসম্ভব। বিলের নিচে কোনো মাটি নেই, সেখানে আছে এক বিশাল জঙ্গল যা মানুষের হাড় আর মাথার খুলি দিয়ে তৈরি। প্রতিটি খুলির ভেতর থেকে জ্যান্ত শোল মাছেরা যাতায়াত করছে। মাঝখানে একটি বড় পাথরের ওপর বসে আছে বিলের অধিপতি। তার শরীরটা অর্ধেক মানুষের আর বাকিটা বিশাল এক মাগুর মাছের মতো। তার সামনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে শত শত মানুষ, যাদের শরীর মাছের মতো হয়ে গেছে। তারা সবাই মিলে এক সুরে মন্ত্র পড়ছে, যার কম্পনে বিলের জল উত্তাল হয়ে উঠছে। সেই অধিপতি রতনের দিকে তাকিয়ে তার কুৎসিত হাতটা বাড়িয়ে দিল। তার নখের ডগা দিয়ে নীল রঙের বিষ চুইয়ে পড়ছে। সে বলল, স্বাগত রতন, প্রতি অমাবস্যায় আমরা একজন নতুন সঙ্গী খুঁজি। তুমি আমাদের সেই শিকারী যে এখন চিরকাল আমাদের জন্য ডাঙার মানুষকে টোপ দিয়ে ধরে আনবে। রতন দেখল তার হাতে সেই পুরনো ফিশিং রডটা আবার ফিরে এসেছে, কিন্তু ওটা এখন আর প্লাস্টিকের নয়, ওটা এখন তার নিজের হাতের হাড়ের একটা অংশ। বরশির সুতোটা তৈরি হয়েছে তার নিজেরই শিরা দিয়ে। অধিপতি নির্দেশ দিল, যাও রতন, বিলের পাড়ে তোমার বন্ধুটি তোমার জন্য অপেক্ষা করছে, তাকে এই বরশিতে গেঁথে নিচে নিয়ে এসো। রতন অনুভব করল তার নিজের মগজ এখন আর তার নিয়ন্ত্রণে নেই, সে এখন এক শিকারী যন্ত্র। সে তীরের মতো জলের ওপর উঠে এলো। ঘাটে বসেছিল রতনের বন্ধু কাশেম, যে রতনকে খুঁজতে খুঁজতে সেখানে এসেছে। কাশেম টর্চ জেলে ডাকল, রতন, রতন, কোথায় তুই? রতন জলের নিচ থেকে তার হাড়ের বড়শিটা কাশেমের দিকে ছুঁড়ে দিল। কাশেম কিছু বুঝে ওঠার আগেই বড়শির তীক্ষ্ণ কাঁটাটি তার কাঁধে বিঁধে গেল। রতন এক হ্যাচকা টানে কাশেমকে ডাঙা থেকে জলের অতল গহ্বরে টেনে নিয়ে এলো। জলের ওপর কেবল কাশেমের টর্চটি ভেসে রইল, যা থেকে একটা ম্লান আলো কুয়াশার ভেতর মিলিয়ে যাচ্ছে। কাশিমকে অতল তলে টেনে নেওয়ার পর রক্তমণি বিলের জল যেন আরও গাঢ় রক্তবর্ণ হয়ে উঠল। কিন্তু বিলের অধিপতির খিদে তাতে মিটল না। সে রতনকে এক নতুন কাজ দিল। রতন এখন আর কেবল বিলের গভীরের বন্দী নয়, সে এখন এক উভচর শয়তান। পরদিন গভীর রাতে গ্রামের মানুষ এক অদ্ভুত আওয়াজ শুনতে পেল। মনে হচ্ছিল কেউ একজন ভিজে শরীর নিয়ে পিচঢালা রাস্তার উপর দিয়ে ঘষ্টে ঘষ্টে এগিয়ে আসছে। গ্রামবাসী রহিম চাচা মাঝরাতে লণ্ঠন হাতে গোয়াল ঘরে যাচ্ছিলেন। হঠাৎ তিনি দেখলেন রাস্তার ধারে নর্দমা থেকে একজোড়া হলদেটে চোখ তার দিকে তাকিয়ে আছে। রহিম চাচা ভেবেছিলেন কোনো বুনো জানোয়ার, কিন্তু তিনি টর্চের আলো ফেলতেই চিৎকার করে মাটিতে পড়ে গেলেন। তিনি দেখলেন রতন দাঁড়িয়ে আছে, কিন্তু এরকম রতন। তার সারা শরীর থেকে নোনা জল আর কালো কাদা চুইয়ে পড়ছে। তার গায়ের চামড়া ফেটে গিয়ে সেখান থেকে মাছের লালচে ফুলকা বেরিয়ে এসেছে, যা বাতাসের সংস্পর্শে আসার সাথে সাথে ভক ভক করে কাঁপছে। রতন তার সেই হাড়ের বড়শিটা রহিমের দিকে তাক করে এক পৈশাচিক স্বরে বলল, চাচা, অনেকদিন মাছ খাওয়া হয় না, তাই না? আজ তোমাদের বিলের রাজা নিমন্ত্রণ পাঠিয়েছে। রতন যখন কথা বলছিল তার মুখের ভেতর থেকে জ্যান্ত কিছু একটা নড়াচড়া করছিল। রহিম চাচা দেখলেন রতনের জিভটা আর মানুষের মতো নেই, ওটা এখন একটা জ্যান্ত শোল মাছের লেজ। রতন তার বড়শিটা বাতাসের দিকে ছুঁড়ে দিল। আশ্চর্য বিষয়, বড়শিটা কোনো পুকুরে নয়, বরং রহিমের ঘরের টিনের চালে গিয়ে বিঁধল। সাথে সাথে পুরো বাড়িটা থর থর করে কাঁপতে শুরু করল। রহিমের স্ত্রী আর ছেলেমেয়েরা চিৎকার করে বাইরে বেরিয়ে এলো। তারা দেখল বাড়ির উঠান দিয়ে হঠাৎ করে কালো জল উপচে পড়ছে। সেই জলে হাজার হাজার আষ্টে গন্ধওয়ালা ছোট ছোট মাছ কিলবিল করছে, যা মানুষের পায়ের চামড়া কামড়ে ছিঁড়ে নেওয়ার চেষ্টা করছে। রতন এক বিকট হাসি হেসে রহিমের বড় ছেলের হাত ধরে ফেলল। তার হাতের স্পর্শে ছেলেটির চামড়া মুহূর্তের মধ্যে নীল হয়ে গেল। রতন তাকে পাজা কোলা করে তুলে নিয়ে অন্ধকারের দিকে দৌড় দিল।
পেছনে পড়ে রইল রহিমের হাহাকার আর গ্রামের নিস্তব্ধতা ভেঙে যাওয়া এক পৈশাচিক উল্লাস। গ্রামের মানুষ পরদিন সকালে দেখল রহিমের বাড়ির উঠানে একটি বিশাল বোয়াল মাছ মরে পড়ে আছে। কিন্তু অদ্ভুত বিষয় হল, সেই মাছটার পেটের ভেতর পাওয়া গেল রতনের নিজের হাতে পরা সেই পুরনো ঘড়িটা। গ্রামের মানুষের মধ্যে আতঙ্ক এখন মহামারীর মতো ছড়িয়ে পড়েছে। কেউ আর সূর্যাস্তের পর ঘরের বাইরে বের হয় না। রহিমের ছেলের নিখোঁজ হওয়া আর বাড়ির উঠানে সেই পচা বোয়াল মাছের ঘটনা সবাইকে স্তব্ধ করে দিয়েছে। গ্রামের প্রবীণ গুণিন কালু মিয়া ঘোষণা করলেন, এই অভিশাপ থামাতে হলে রক্তমণি বিলের সেই আদিম অধিপতিকে শান্ত করতে হবে। কিন্তু তার উপায় অত্যন্ত ভয়ঙ্কর। কালু মিয়া বললেন, রতন এখন আর মানুষ নেই, ও এখন বিলের পাহাদার। ওকে থামাতে হলে বিলের সেই পুরনো মাছ পাথরের ওপর মানুষের তাজা রক্ত দিতে হবে, তবেই বিল তার মুখ বন্ধ করবে। ভয়ে ভয়ে গ্রামের ৩ যুবক, সাগর, সুমন আর কালাম, কালু মিয়ার সাথে সেই রাতে বিলের পাড়ে গেল। তাদের সবার হাতে ছিল ধারালো দা আর মশাল। বিলের পাড়ে পৌঁছতেই তারা দেখল, বিলের জল আজ আর লাল নয়, ওটা একদম কুচকুচে কালো হয়ে গেছে এবং জল থেকে অনবরত বুদবুদ উঠছে। হঠাৎ জলের মাঝখান থেকে রতন উঠে এলো। তার শরীরের ওপর এখন শ্যাওলা আর জ্যান্ত যোগ কিলবিল করছে। রতন তার সেই হাড়ের বড়শিটা ঘোরাতে ঘোরাতে এক অদ্ভুত সুরে গান গাইতে শুরু করল। সেই গান শুনে কালু মিয়ার হাত থেকে মশালটা পড়ে নিভে গেল। অন্ধকার হওয়ার সাথে সাথে বিলের চারপাশ থেকে হাজার হাজার জোড়া হলুদ চোখ জ্বলে উঠল। কালু মিয়া চিৎকার করে বললেন, সাগর, পাথরটার ওপর রক্ত দে, জলদি। সাগর যখন পাথরের দিকে হাত বাড়ালো, দেখল পাথরটা আসলে পাথর নয়, ওটা একটা বিশাল কচ্ছপের পিঠ, যার ওপর শয়ে শয়ে মানুষের কান কাটা অবস্থায় সাজানো রয়েছে। সাগর ভয় পেয়ে পিছিয়ে আসতেই রতনের বড়শিটা বাতাসের বুক চিরে সাগরের গলায় বিঁধে গেল। রতন এক হ্যাচকা টানে সাগরকে জলের উপর তুলে নিল। সাগর যখন যন্ত্রণায় ছটফট করছিল, তখন বিলের নিচ থেকে সেই বিশাল মাগুর মানুষ অধিপতি উঠে এলো। সে সাগরের রক্তমাখা শরীরটা নিজের মুখে পুরে নিল। হাড় মরমর করার শব্দে পুরো বিল প্রকম্পিত হয়ে উঠল। সুমন আর কালাম ভয়ে দৌড়ে পালানোর চেষ্টা করল, কিন্তু তারা দেখল বিলের পাড়ের মাটি এখন নরম কাদার মতো হয়ে গেছে। তারা যতই পা ফেলছে ততই মাটির ভেতরে তলিয়ে যাচ্ছে। রতন তাদের সামনে এসে দাঁড়ালো। তার হাতের বড়শিটা এখন আরও লম্বা হয়ে গেছে। রতন কফ মেশানো গলায় হাসল। বিল আজ খুশি হয়েছে, কিন্তু বিলের রাজা এখন এক নতুন রানী চায়। কালাম, তোমার বোনকে গিয়ে বলো, কাল রাতের খেয়া তার জন্য অপেক্ষা করছে। বলেই রতন সেই কালো জলের নিচে অদৃশ্য হয়ে গেল। পেছনে পড়ে রইল কালাম আর সুমনের আর্তনাদ এবং বিলের নিস্তব্ধতা। কালামের ছোট বোন আসমানি গ্রামের সবচেয়ে শান্ত মেয়ে, কিন্তু রতনের সেই ভয়ানক বার্তার পর থেকে আসমানি আর স্বাভাবিক নেই। সে সারাদিন ঘরের কোনায় বসে থাকে আর এক দৃষ্টিতে জানালার বাইরে তাকিয়ে থাকে। তার গায়ের রং ধীরে ধীরে ফ্যাকাশে হয়ে যাচ্ছে আর তার শরীর থেকে এক অদ্ভুত পচা মাছের গন্ধ বের হতে শুরু করেছে। সেদিন রাত ঠিক 12টা। পুরো গ্রাম যখন নিস্তব্ধ, তখন কালামের ঘরের দরজায় কেউ একজন টোকা দিল। ঠক ঠক ঠক। কালাম ভয় পেয়ে দা হাতে দরজার কাছে গেল, কিন্তু বাইরে কেউ নেই। হঠাৎ সে দেখল আসমানি তার বিছানায় নেই। ঘরের পেছনের জানালাটা খোলা, আর বাইরে বিলের দিক থেকে একটা নীল আলো ধীর গতিতে এগিয়ে আসছে। কালাম চিৎকার করে সুমনকে ডাকল। তারা দুজনে মশাল নিয়ে বিলের দিকে দৌড়াতে শুরু করল। বিলের পাড়ে গিয়ে তারা যা দেখল, তাতে তাদের রক্ত হিম হয়ে গেল। আসমানি বিলের কিনারে দাঁড়িয়ে আছে। তার পরনের শাড়িটা ভিজে জবজবে হয়ে গেছে এবং সেই শাড়ির ভাঁজে ভাঁজে শত শত রূপালী মাছের আঁশ চিকচিক করছে। আসমানির ঠিক সামনে জলের উপর ভেসে আছে রতন। রতনের হাতে এখন আর সেই হাড়ের বড়শি নেই, তার বদলে আছে একটি নীল লণ্ঠন। সেই লণ্ঠনের ভেতরে কোনো মোমবাতি জ্বলছে না, জ্বলছে একটি মানুষের হৃৎপিণ্ড। লণ্ঠনের আলো যখন আসমানির মুখে পড়ল, কালাম দেখল আসমানির চোখ দুটো পুরোপুরি সাদা হয়ে গেছে। রতন কর্কশ গলায় বলল, রাজা তার রানীর জন্য অপেক্ষা করছে।
আসমানি এখন আর মানুষের জগতের নয়, সে এখন গভীর জলের বাসিন্দা। কালাম আসমানিকে ধরার জন্য সামনের দিকে এগোতেই দেখল বিলের জল হঠাৎ করে তার পায়ের তলা থেকে সরে যাচ্ছে। বালি আর কাদার নিচ থেকে হাজার হাজার কঙ্কাল হাত বেরিয়ে এসে কালাম আর সুমনের পা আঁকড়ে ধরল। রতন তার নীল লণ্ঠনটা আসমানির গলার কাছে ছোঁয়ালো। সাথে সাথে আসমানির গলা দিয়ে এক দীর্ঘ আর্তনাদ বেরিয়ে এলো, যা কোনো মানুষের কণ্ঠস্বর নয়। মনে হলো যেন হাজার হাজার বোয়াল মাছ একসাথে ডাকছে। হঠাৎ বিলের মাঝখান থেকে সেই বিশাল মাগুর মানুষ অধিপতি উঠে এলো। তার মাথায় এখন মানুষের মাথার খুলি দিয়ে তৈরি একটি মুকুট। সে তার বিশালাকার হাত বাড়িয়ে আসমানিকে জলের নিচে টেনে নিল। রতন এক পৈশাচিক হাসি দিয়ে কালামের দিকে তাকিয়ে বলল, খবরটা গ্রামে দিয়ে দিও কালাম, উৎসব শুরু হয়ে গেছে। এরপর যার ঘরের আলো নীল হবে সেই হবে রানীর নতুন দাস। মুহূর্তের মধ্যে নীল আলোটা দপ করে নিভে গেল। কালাম আর সুমন দেখল বিলের পাড়ে আসমানির এক জোড়া কাচের চুড়ি পড়ে আছে, আর সেই চুড়ির ভেতর দিয়ে কালো রক্ত চুইয়ে বালিতে মিশে যাচ্ছে। আসমানিকে নিয়ে যাওয়ার পর বিলের জল এখন আর শান্ত নয়। পুরো বিল জুড়ে এক অদ্ভুত কম্পন শুরু হয়েছে, যেন জলের নিচে বিশাল কোনো উৎসব চলছে। কালাম গ্রামের লোক জড়ো করার চেষ্টা করল, কিন্তু রতনের সেই নীল লণ্ঠনের ভয়ে কেউ আর ঘর থেকে বের হতে সাহস পেল না। এদিকে বিলের শতহুট নিচে, যেখানে সূর্যের আলো পৌঁছায় না, সেখানে আসমানিকে একটি খাঁচার ভেতর বন্দি করে রাখা হয়েছে। সেই খাঁচাটি তৈরি হয়েছে মরা মানুষের পাঁজর দিয়ে। আসমানি দেখল তার চারপাশে শত শত মাছ মানুষেরা ঘুরছে। তাদের কারো মাথায় কানকোর বদলে মানুষের কান লাগানো, কারো আবার চোখের জায়গায় কেবল গর্ত। হঠাৎ সেই বিশাল মাগুর মানুষ অধিপতি আসমানির খাঁচার সামনে এলো। সে তার পচা জিভ দিয়ে আসমানির কপাল চাটল। আসমানি চিৎকার করতে চাইল, কিন্তু সে অনুভব করল তার গলা দিয়ে আর আওয়াজ বের হচ্ছে না। তার চামড়া এখন মাছের আঁশের মতো পিচ্ছিল হয়ে গেছে। ঠিক তখনই অন্ধকারের ভেতর থেকে রতন বেরিয়ে এলো, তার হাতে সেই নীল লণ্ঠন। রতন লণ্ঠনটি আসমানির চোখের সামনে ধরল। লণ্ঠনের ভেতরের সেই হৃৎপিণ্ডটি এখন আরও জোরে জোরে ধকধক করছে। রতন বলল, রাজার বিয়েতে আজ রক্ত চাই না আসমানি, আজ চাই তোমার মানুষের স্মৃতি। এই লণ্ঠন তোমার সব পুরনো কথা শুষে নেবে, তারপর তুমি হবে কেবল এই বিলের অংশ। হঠাৎ বিলের উপরের পৃষ্ঠে এক প্রচণ্ড আলো দেখা গেল। কালাম একা একটি নৌকা নিয়ে বিলের মাঝখানে চলে এসেছে। তার হাতে কোনো মশাল নেই, আছে এক বোতল কেরোসিন আর এক মুঠো শুকনো মরিচের গুঁড়ো। কালাম জানত এই জলশৈতানরা ঝাঝালো গন্ধ সহ্য করতে পারে না। কালাম চিৎকার করে বলল, রতন, আসমানিকে ফিরিয়ে দে, না হলে আমি এই বিলের জলে আগুন জ্বালিয়ে দেব। জলের নিচ থেকে রতন এক বিকট হাসি দিল। সে আসমানিকে খাঁচা থেকে বের করে এনে বিলের মাঝখানে একটি ঘূর্ণিপাক তৈরি করল। কালামের নৌকাটি সেই ঘূর্ণিপাকে পড়ে টালমাটাল হতে লাগল। কালাম দেখল জলের নিচ থেকে হাজার হাজার লাল রঙের জ্যান্ত মাছ লাফিয়ে তার নৌকায় উঠছে। মাছগুলো সাধারণ মাছ নয়, তাদের দাঁতগুলো ঠিক মানুষের কামড়ের মতো ধারালো। রতন জলের ওপর মাথা তুলল। তার চেহারার অর্ধেকটা এখন মানুষের আর বাকিটা কঙ্কালের। সে তার হাড়ের বড়শিটা কালামের দিকে তাক করে বলল, ভাইয়া, তুমিও এসেছো আমাদের উৎসবে যোগ দিতে? এসো, রাজকন্যার ভাই হিসেবে তোমার রক্ত দিয়েই আজ ভোজ শুরু হোক। কালামের নৌকাটি যখন সেই ঘূর্ণিপাকের মুখে পড়ে খাবি খাচ্ছে, আর রতনের হাড়ের বড়শি তার বুকের দিকে ধেয়ে আসছে, ঠিক তখনই কালাম তার হাতের সেই কেরোসিনের বোতলটি নিজের গায়ের ওপর নয়, বরং বড়শিটার লক্ষ্য করে ছুঁড়ে মারল। বড়শিটি বোতলে বিঁধতেই কালাম পকেট থেকে লাইটার জ্বালিয়ে সেই তেলের স্তূপে ছুঁড়ে দিল। মুহূর্তের মধ্যে নীল লণ্ঠনের ম্লান আলোর বিপরীতে এক প্রচণ্ড আগুনের শিখা জ্বলে উঠল। আগুনের আঁচ লাগার সাথে সাথে রতন এক পৈশাচিক চিৎকার দিয়ে জলের নিচে ডুব দিল। জল শয়তানরা আগুনের তেজ সহ্য করতে পারে না। আগুনের শিখা যখন বিলের ওপর ছড়িয়ে থাকা শ্যাওলা আর তেলের স্তূপে লাগল, তখন মনে হল পুরো রক্তমণি বিল আজ নরকে পরিণত হয়েছে। কালাম সেই আগুনের আলোর সুযোগ নিয়ে বিলের জলের নিচে থাকা আসমানির খাঁচার দিকে তাকাল। সে দেখল আসমানি ছটফট করছে। আগুনের তাপে জলের তাপমাত্রা বাড়ছে, যা মাছ মানুষদের জন্য অসহ্য হয়ে উঠেছে। বিলের সেই বিশাল মাগুর মানুষ অধিপতি এখন প্রচণ্ড ক্ষুব্ধ।
সে তার বিশালাকার লেজ দিয়ে জলে এক প্রচণ্ড আছাড় মারল, যা থেকে বিশাল এক ঢেউ উঠে কালামের নৌকাটিকে খড়খুটোর মতো উড়িয়ে দিল। কালাম জলের নিচে তলিয়ে গেল, কিন্তু সে দম ছাড়ল না। তার পকেটে থাকা শুকনো মরিচের গুঁড়ো এখন তার শেষ অস্ত্র। সে দেখল রতন আর সেই অধিপতি তাকে ঘিরে ধরেছে। রতনের চোখ দুটো এখন যন্ত্রণায় লাল হয়ে গেছে। রতন বলল, আগুন দিয়ে বিল শোকানো যায় না কালাম, আজ তোকে এই আগুনের কুণ্ডলিতেই সেদ্ধ করে আমরা সবাই খাব। কালাম সময় নষ্ট না করে মরিচের গুঁড়োর পোটলাটা ছিঁড়ে রতনের আর অধিপতির চোখের সামনে ছড়িয়ে দিল। জলের নিচে সেই তীব্র ঝালের গুঁড়ো মাছ মানুষদের মিউকাস আর চোখের মণিতে বিঁধতেই তারা পাগল হয়ে গেল। অধিপতি যন্ত্রণায় মোচড়াতে শুরু করল, যার ফলে বিলের তলার পলিমাটি এমনভাবে উঠতে লাগল যে চারপাশ অন্ধকার হয়ে গেল। সেই অন্ধকারের সুযোগে কালাম আসমানির খাঁচার কাছে পৌঁছাল। সে দেখল আসমানির গায়ের সেই রূপালি আঁশগুলো আগুনের তাপে ঝরতে শুরু করেছে। কালাম তার দা দিয়ে খাঁচার হাড়ের শিকলগুলো কাটতে লাগল, কিন্তু ঠিক তখনই সে অনুভব করল তার পায়ের গোড়ালিতে একজোড়া বরফ শীতল হাত কামড়ে ধরেছে। কালাম পেছন ফিরে দেখল রতন। রতনের অর্ধেক মুখ এখন পুড়ে গিয়ে ভেতরে থাকা কঙ্কালটা বেরিয়ে এসেছে। সে হাসছে, এক মৃত্যু শীতল হাসি। জলের নিচে রতনের সেই কঙ্কালসার হাত কালামের পা এমনভাবে কামড়ে ধরেছে যে হাড় মড়মড় করা শব্দ জলের নিস্তব্ধতা চিরে কালামের কানে পৌঁছাল। রতনের পোড়া মুখের সেই বীভৎস হাসিটা ছিল পৈশাচিক। যন্ত্রণায় কালামের মুখ দিয়ে শেষ কয়েকটা বাতাসের বুদবুদ বেরিয়ে গেল। সে বুঝতে পারল তার ফুসফুস আর বেশিক্ষণ সায় দেবে না। ঠিক সেই মুহূর্তে কালাম তার হাতের দাঁটা দিয়ে রতনের সেই পচা হাতে প্রচণ্ড এক কোপ বসাল। রতনের হাতটা শরীর থেকে আলাদা হয়ে গেল ঠিকই, কিন্তু সেই কাটা হাতটা অদ্ভুতভাবে কালামের পা ছাড়ল না, বরং ওটা যেন জ্যান্ত জোকের মতো মাংসের ভেতর গেঁথে যেতে চাইল। কালাম মরিয়া হয়ে আসমানির খাঁচার শেষ হাড়ের শিকলটা ভেঙে ফেলল। আসমানি এখন মুক্ত, কিন্তু সে প্রায় জ্ঞান হারিয়েছে। তার শরীর থেকে আঁশগুলো খসে পড়ায় সে এখন প্রচণ্ড দুর্বল। কালাম আসমানিকে জড়িয়ে ধরে ওপরের দিকে ওঠার চেষ্টা করল, কিন্তু ওপরে তখন এক ভয়াবহ দৃশ্য। বিলের ওপরের সেই আগুন এখন তেল আর শ্যাওলার কারণে এক বিশাল অগ্নিকুণ্ডে পরিণত হয়েছে। সেই আগুনের প্রতিফলনে জলের নিচটা টকটকে লাল হয়ে আছে। কালাম ওপরে উঠতেই দেখল বিলের সেই মাগুর মানুষ অধিপতি যন্ত্রণায় ক্ষিপ্ত হয়ে বিলের পাড়ের দিকে ধেয়ে যাচ্ছে। সে আজ আর একা নয়, তার সাথে উঠে আসছে শত শত মাছ মানুষ, যাদের শরীর আগুনের তাপে ঝলসে গেছে। রতন আবার জলের ওপর মাথা তুলল। তার ভাঙা গলায় এখন আর মানুষের স্বর নেই, আছে কেবল এক ক্রূর শীষ দেওয়ার মতো শব্দ। সে আসমানিকে লক্ষ্য করে তার হাড়ের বড়শিটা ছুঁড়ে মারল। বড়শিটা আসমানির পিঠে বিঁধতে যাবে, ঠিক তখনই কালাম নিজের হাত বাড়িয়ে দিল। বড়শিটা কালামের হাতের তালু চিরে এপাশ ওপাশ হয়ে গেল। কালাম যন্ত্রণায় চিৎকার করে রতনের দিকে তাকিয়ে বলল, তোর এই অভিশাপ আজ এখানেই শেষ হবে রতন। তুই আমাদের বন্ধু ছিলি, এখন তুই কেবল এক পচা আবর্জনা। কালাম তার হাতের বিধে থাকা বড়শির সুতোটা, যা রতনের শির দাঁড়ার সাথে যুক্ত ছিল, পেঁচিয়ে ধরল এবং মরণপঞ্জরে রতনকে আগুনের লেলিহান শিখার দিকে টেনে নিয়ে এলো। রতন ছটফট করতে শুরু করল। জলের বাইরের বাতাস আর আগুনের তাপ তার অভিশপ্ত শরীরের জন্য ছিল সাক্ষাৎ মৃত্যু। রতন আর্তনাদ করে বলল, কালাম, আমাকে বাঁচা, আমি ফিরতে চাই। কিন্তু রতনের সেই কথার ভেতরেও লুকিয়েছিল একজোড়া ধারালো দাঁত। কালাম রতনকে সেই তেলের আগুনের কুণ্ডলিতে ছুঁড়ে ফেলে দিল। এক বিকট গন্ধে পুরো এলাকা ভরে উঠল, পচা চামড়া আর পোড়া আষ্টে গন্ধ। রতন যখন আগুনের কুণ্ডলিতে পড়ে কয়লার মতো পুড়ছিল, তখন তার সেই পৈশাচিক চিৎকার পুরো বিলের পাড়কে কাঁপিয়ে দিচ্ছিল। কালাম আসমানিকে নিয়ে কোনো মতে পাড়ে উঠে এলো, কিন্তু তারা দেখল আসমানির পায়ের নিচের বালি এখন আর সাধারণ বালি নেই, তার টকটকে লাল রক্তে ভিজে কাদার মতো হয়ে গেছে। আগুনের লেলিহান শিখার মাঝখান থেকে হঠাৎ করে সেই বিশাল মাগুর মানুষ অধিপতি ডাঙায় উঠে এলো। আগুনের তাপে তার গায়ের শ্যাওলাগুলো ঝলসে গেছে ঠিকই, কিন্তু তার শরীর থেকে এখন বিষাক্ত কালো ধোঁয়া বের হচ্ছে। সে তার বিশালাকার কর্কশ হাত দিয়ে আসমানিকে ধরার জন্য এগোল।
কালাম তখন যন্ত্রণায় দিশেহারা। তার হাতে বিঁধে থাকা রতনের সেই হাড়ের বড়শিটা এখন আরও গভীরে গেঁথে গেছে। সে অনুভব করল বড়শিটা তার হাতের শিরা দিয়ে সাপের মতো তার হৃৎপিণ্ডের দিকে এগিয়ে যাচ্ছে। কালাম বুঝতে পারল রতন মরেনি, সে বড়শির মাধ্যমে কালামের শরীরে তার শেষ অস্তিত্বটুকু বিলিয়ে দিচ্ছে। কালাম দেখল আসমানি আবার জ্ঞান হারাচ্ছে। বিলের অধিপতি তার মুখের গহ্বরটি বড় করে আসমানিকে গিলে ফেলার উপক্রম করল। কালামের কাছে আর কোনো অস্ত্র নেই। ঠিক সেই মুহূর্তে সে তার দাদির বলা একটা পুরনো কথা মনে করল, শয়তানকে মারতে হলে নিজে কেউ শয়তান হতে হয়। কালাম নিজের হাত থেকে বেরিয়ে থাকা সেই হাড়ের বড়শির সুতোটা টেনে ধরল। নিজের মাংস ছিঁড়ে যাওয়ার তোয়াক্কা না করে সে সেই বড়শিটা দিয়ে নিজের হাতের কবজিটা নিজেই পেঁচিয়ে ধরল। তারপর এক লম্ফে সে বিলের অধিপতির সেই বিশাল মুখে ঢুকে পড়ল। অধিপতি ভেবেছিল সে কালামকে গিলে নিচ্ছে, কিন্তু সে জানত না কালামের শরীরে এখন রতনের সেই বিষাক্ত হাড়ের শক্তি কাজ করছে। কালাম অধিপতির পেটের ভেতর গিয়ে তার দা দিয়ে হৃৎপিণ্ডটা লক্ষ্য করে এক মরণপণ কোপ দিল। এক বিকট সাইরেনের মতো শব্দে পুরো বিল স্তব্ধ হয়ে গেল। অধিপতির শরীরটা মাঝখান থেকে ফেটে গিয়ে সেখান থেকে হাজার হাজার ছোট ছোট মরা মাছ বেরিয়ে আসতে লাগল। বিলের জল হঠাৎ করে নেমে গিয়ে একদম শুকনো মাটিতে পরিণত হল। পরদিন সকালে গ্রামের মানুষ দেখল রক্তমণি বিল বলে আর কিছু নেই। সেখানে এখন কেবল মাইলের পর মাইল শুকনো ফাটা মাটি। আসমানি বিলের পাড়ে জীবিত অবস্থায় পড়েছিল, কিন্তু তার স্মৃতিশক্তি পুরোপুরি চলে গেছে। আর কালামের কোনো চিহ্ন সেখানে ছিল না। তবে গ্রামের জেলেরা আজও বলে প্রতি অমাবস্যার রাতে সেই শুকনো বিলের মাঝখানে একটি মানুষের ছায়া দেখা যায়, যার এক হাতে একটি হাড়ের বড়শি আর অন্য হাতে একটি পোড়া নীল লণ্ঠন। সে একা একা সেই শুকনো মাটিতে বড়শি ফেলে কার যেন অপেক্ষা করে। রক্তমণি বিল এখন একটি বিশাল মরুভূমির মতো ধু ধু প্রান্তর। গ্রামের মানুষ ভেবেছিল জল শুকিয়ে যাওয়ার সাথে সাথে অভিশাপটাও মাটির নিচে চাপা পড়েছে। আসমানি এখন সুস্থ, কিন্তু সে কথা বলা বন্ধ করে দিয়েছে। সে সারাদিন বিলের দিকে মুখ করে বসে থাকে, যেন সে সুদূর কোনো ডাক শুনতে পায় যা সাধারণ মানুষের কানে পৌঁছয় না। 1 বছর পরের কথা। গ্রামের একদল শিশু সেই শুকনো বিলে ফুটবল খেলছিল। খেলতে খেলতে বলটা গিয়ে পড়ল বিলের একদম মাঝখানে, যেখানে এক সময় সেই বিশাল পাথরটা ছিল। একটি ছোট ছেলে বল আনতে গিয়ে দেখল শুকনো মাটির বুক চিরে একটা সরু ফাটল দেখা দিয়েছে, আর সেই ফাটল দিয়ে অদ্ভুত এক ঠান্ডা বাতাস বেরিয়ে আসছে। সে কৌতূহলী হয়ে ফাটলের ভেতরে উঁকি দিল। সে যা দেখল তাতে তার গলার স্বর আটকে গেল। মাটির গভীরে কোনো পাথর নেই, আছে হাজার হাজার মানুষের কঙ্কাল। সবগুলো কঙ্কাল একে অপরের হাত ধরে গোল হয়ে বসে আছে, আর তাদের মাঝখানে বসে আছে একটি অবয়ব। মূর্তিটির অর্ধেক শরীর পচে মাটির সাথে মিশে গেছে, কিন্তু তার এক হাতে এখনও একটি হাড়ের বড়শি ধরা। সেই বড়শির সুতোটা মাটির নিচ দিয়ে জালের মতো পুরো গ্রামের প্রতিটি বাড়ির ভিত্তি পর্যন্ত ছড়িয়ে আছে। ছেলেটি দেখল সেই মূর্তিটির চোখের কোটর থেকে হঠাৎ এক ফোঁটা গাঢ় নীল জল গড়িয়ে পড়ল। পরদিন থেকে গ্রামে এক অদ্ভুত ঘটঘ শুরু হল। গ্রামের টিউবওয়েলগুলো দিয়ে জলের বদলে নোনা কাদা বেরোতে লাগল। যারা সেই জল ব্যবহার করল তাদের সবার হাতের তালুতে বড়শির কাঁটার মতো ছোট ছোট ফুটো দেখা দিতে শুরু করল। আসমানি সেদিন প্রথম মুখ খুলল। সে আকাশের দিকে তাকিয়ে এক পৈশাচিক হাসি দিয়ে বলল, রাজা মরেনি, রাজা কেবল তার গায়ের রং বদলেছে। আগে সে ছিল জলে, এখন সে আমাদের রক্তে। সেই রাতেই গ্রামের সবচেয়ে বড় পুকুরটির জল হঠাৎ করে অদৃশ্য হয়ে গেল, আর সকালে দেখা গেল পুকুরের মাঝখানে দাঁড়িয়ে আছে সেই নীল লণ্ঠনটি, যা এখন আর আলো দিচ্ছে না, বরং মানুষের কান্নার শব্দ ছড়িয়ে দিচ্ছে। গ্রামের টিউবওয়েল দিয়ে নোনা কাদা বেরোহার 7 দিন পর থেকে এক নতুন আতঙ্ক দেখা দিল। গ্রামের মানুষেরা খেয়াল করল
তাদের গলার স্বর বদলে যাচ্ছে। কথা বলতে গেলে কেমন এক অদ্ভুত বুদবুদ ওঠার শব্দ হচ্ছে। আসমানি তখনও বিলের ধারের সেই শুকনো মাটিতে ঠাই বসে। তার ঠোঁট দুটো এখন আর নড়ছে না, কিন্তু তার পেট থেকে এক গম্ভীর কণ্ঠস্বর বেরিয়ে আসছে। সেদিন মাঝরাতে সুমন দেখল তার নিজের হাতের তালুর সেই বড়শির মতো ফুটোটা বড় হতে শুরু করেছে। যন্ত্রণায় অস্থির হয়ে সে যখন আয়নার সামনে দাঁড়ালো, সে দেখল তার চোখের মুনির ভেতর ছোট ছোট মাছের পোনা সাঁতার কাটছে। তার শিরাগুলো এখন আর নীল নেই, ওগুলো টকটকে লাল সুতোর মতো হয়ে চামড়া ফুঁড়ে বেরিয়ে আসতে চাইছে। সুমন বুঝতে পারল, কালাম যখন বিলের অধিপতির পেটে ঢোকেছিল, তখন সেই শয়তানের শরীরের বিষ রক্ত হয়ে মাটির নিচের পানির স্তরে মিশে গিয়েছিল। আর সেই পানি খেয়ে গ্রামের প্রতিটি মানুষ এখন এক একটি জ্যান্ত হিউম্যান ফিশিং রডে পরিণত হচ্ছে। হঠাৎ সুমনের ঘরের মেঝের মাটি ফেটে গেল। সেখান থেকে উঠে এলো কালামের সেই ছায়া অবয়ব। তবে কালামের এখন আর কোনো মুখ নেই, সারা মুখ জুড়ে কেবল মাছের ফুলকা। সে সুমনের হাত ধরে হ্যাঁচকা টান দিল। সুমনের হাতের সেই সুতো সদৃশ শিরাগুলো মুহূর্তের মধ্যে বড়শির সুতোর মতো লম্বা হয়ে জানালার গ্রিল আর ঘরের খুঁটি পেঁচিয়ে ধরল। কালাম ফিসফিস করে বলল, অনেক দিন হয়েছে ডাঙার মানুষ এই বিল শাসন করেছে, এবার বিল শাসন করবে তোমাদের ঘর। সুমন দেখল তার নিজের শরীরটা ধীরে ধীরে কুঁচকে যাচ্ছে। তার মাংসপেশিগুলো গলে গিয়ে মাছের নরম চর্বিতে পরিণত হচ্ছে। গ্রামের প্রতিটি ঘর থেকে তখন একই রকম আর্তনাদ ভেসে আসছে। আসমানি সেই শুকনো বিলের ওপর দাঁড়িয়ে হাসছিল, আর তার চোখের কোণ দিয়ে গড়িয়ে পড়া নীল জল এখন আর বিলের দিকে যাচ্ছে না, বরং তা গ্রামের প্রতিটি ড্রেন দিয়ে উল্টো পথে মানুষের ঘরে ঢুকছে। রাত শেষ হওয়ার আগেই পুরো গ্রামটি এক অদ্ভুত নীরবতায় ঢাকা পড়ে গেল। বাইরে থেকে দেখলে মনে হবে সব ঠিক আছে, কিন্তু প্রতিটি ঘরের ভেতরে এখন মানুষ নেই, আছে কেবল লগি আর বৈঠার মতো দাঁড়িয়ে থাকা কিছু হাড়ের কঙ্কাল। পুরো গ্রাম এখন এক জীবন্ত সমাধি। গত রাতের সেই আর্তনাদগুলো ভোরের আলোয় এক অদ্ভুত নিস্তব্ধতায় রূপ নিয়েছে। কিন্তু এই নিস্তব্ধতা শান্তির নয়, এটি এক ঘিনঘিনে আতঙ্কের। গ্রামের রাস্তায় এখন আর ধুলো ওড়ে না, বরং বাতাসটা এমন ভারী আর লোনা হয়ে গেছে যে শ্বাস নিলেই গলায় বালু আর লবণের কণা বিঁধছে। রহিম চাচা সকালে ঘুম থেকে উঠে যখন তার আঙিনায় পা রাখলেন, তিনি দেখলেন তার প্রিয় আম গাছটি রাতারাতি মরে সাদা হয়ে গেছে। গাছের প্রতিটি পাতা এখন মাছের শুটকির মতো শক্ত আর দুর্গন্ধযুক্ত। রহিম চাচা কুয়োর কাছে গেলেন মুখ ধুতে, কিন্তু বালতি তুলতেই তার হাত পা অবশ হয়ে এলো। বালতির ভেতরে কোনো জল নেই, আছে দলা দলা মানুষের চুল আর ছোট ছোট কাকড়া, যা তার দিকে নখর উঁচিয়ে আছে। হঠাৎ তিনি দেখলেন গ্রামের মসজিদের মিনার থেকে আজানের বদলে এক গম্ভীর সমুদ্রের গর্জন ভেসে আসছে। আসমানি তখন বিলের মাঝখানে একটি পাথরের মতো বসে আছে। তার শরীর থেকে এখন আর মানুষের ঘ্রাণ আসে না, বরং 1000 বছরের পুরনো পচা শ্যাওলার গন্ধ বের হচ্ছে। কালামের সেই মুখহীন ছায়াটি এখন দিনের আলোতেও গ্রামের রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। সে প্রতিটি ঘরের দরজায় গিয়ে তার হাড়ের আঙুল দিয়ে আঁচড় কাটছে। সুমন যে ঘরে ছিল সেই ঘরের জানালা দিয়ে দেখা গেল এক বীভৎস দৃশ্য। সুমন এখন আর নেই, তার শরীরের হাড়গুলো বেঁকে গিয়ে একটি বিশাল বর্ষের আকার নিয়েছে, আর তার রক্ত দিয়ে ঘরের মেঝেতে আঁকা হয়েছে এক অদ্ভুত গোলক ধাঁধা। আসমানি হঠাৎ দাঁড়িয়ে আকাশের দিকে 2 হাত তুলে চিৎকার করে উঠল। সাথে সাথে রোদে পোড়া তপ্ত আকাশটা কালো মেঘে ঢেকে গেল, কিন্তু সেই মেঘ থেকে বৃষ্টি পড়ল না। আকাশ থেকে পড়তে শুরু করল লক্ষ লক্ষ মরা জেলিফিশ। সেগুলো যখন মানুষের টিনের চালে পড়ছে, তখন মনে হচ্ছে কেউ যেন অ্যাসিড ঢেলে দিচ্ছে। গ্রামের মানুষ, যারা এখনো পুরোপুরি মাছ হয়ে যায়নি, তারা পাগলের মতো পালানোর চেষ্টা করল। কিন্তু গ্রামের সীমানায় পৌঁছতেই তারা দেখল কোনো অদৃশ্য দেওয়াল তাদের আটকে দিচ্ছে। তারা যতই এগোচ্ছে ততই অনুভব করছে তাদের পা মাটির নিচে দেবে যাচ্ছে, যেন পুরো গ্রামটাই এখন একটা বিশাল বর্ষের টোপ হিসাবে ব্যবহৃত হচ্ছে।
রতন, যার শরীর পুড়ে ছাই হয়ে গিয়েছিল, তার সেই পোড়া গলার হাসি আবার বাতাসের সাথে ভেসে এলো। শুকনো মাটিতে নৌকা চলে না কালাম, কিন্তু মানুষের রক্তে তো চলে। আজ রাতে এই গ্রাম হবে আমাদের নতুন মোহনা। আকাশ থেকে পড়া সেই জলিফিশগুলোর অ্যাসিডে গ্রামের প্রতিটি ঘরে টিন ফুটো হয়ে গেছে। সেই ফুটো দিয়ে এখন আর বৃষ্টির জল পড়ে না, পরে এক ঘন আঠালো কালো তরল। রহিম চাচা দেখলেন তার স্ত্রী সেই তরল দেখে ভয় পাওয়ার বদলে পরম তৃপ্তিতে তা পান করছেন। তার স্ত্রীর চোখের মণি দুটো এখন আর নড়ছে না, ওগুলো কাঁচের গোলকের মতো স্থির হয়ে গেছে। আসমানি এখন বিলের সেই ফাটা মাটির মাঝখানে বুক চিড়ে শুয়ে আছে। তার বুক থেকে রক্ত নয়, বরং ছোট ছোট রূপালী পোনা মাছের স্রোত পেরিয়ে আসছে। সে হাসছে না, কাঁদছে না, কেবল এক নাগারে এক অদ্ভুত কম্পাঙ্কের শব্দ করে যাচ্ছে। সেই শব্দ শোনার সাথে সাথে গ্রামের প্রতিটি মানুষ যার যার ঘর থেকে বেরিয়ে আসতে শুরু করল। তারা সবাই সম্মোহিতের মতো হাঁটছে। কারো হাতে মশাল নেই, কারো হাতে দা নেই। তা সবাই কালামেশি মৌখিন ছায়ার পেছনে সারিবদ্ধভাবে বিলের দিকে এগোচ্ছে। সুমন, যার শরীর বরশির মতো বেঁকে গিয়েছিল, সেও এখন তার ভাঙা হাড় নিয়ে ঘষ্টে ঘষ্টে এগিয়ে আসছে। হঠাৎ বিলের সেই শুকনো মাটি আবার ফাটতে শুরু করল, কিন্তু এবার আর ধুলো নয়, সেখান থেকে বেরিয়ে এলো সেই পুরনো নীল লণ্ঠনটি। তবে লণ্ঠনটি এখন আর রতনের হাতে নেই, ওটা ভাসছে শূন্যে। লণ্ঠনের আলো যখনই কারো গায়ে পড়ছে, সাথে সাথে তার শরীর থেকে মানুষের আত্মাটা ছায়ার মতো আলাদা হয়ে যাচ্ছে। রতন সেই আগুনের শিখার মাঝখান থেকে আবার আবির্ভূত হল। তার শরীরের এক পাশ পুড়ে কঙ্কাল হয়ে গেছে, আর অন্য পাশে এখনও মাছের তাজা আঁশ চকচক করছে। সে কালামের দিকে তাকিয়ে বলল, বন্ধু, অনেক রক্ত ঝরিয়েছিস, এবার সময় হয়েছে আমাদের রাজাকে পূর্ণতা দেওয়ার। রতন তার বরশিটা আসমানির বুক চিড়ে মাটির নিচে ঢুকিয়ে দিল। সাথে সাথে পুরো গ্রাম এক প্রচণ্ড ভূমিকম্পে কেঁপে উঠল। মাটির নিচ থেকে এক বিশাল জলদস্যু নৌকার মতো কাঠামো উঠে আসতে শুরু করল। কিন্তু সেই নৌকা কাঠ দিয়ে তৈরি নয়, ওটা তৈরি হয়েছে হাজার হাজার মানুষের জমানো হাড় দিয়ে। গ্রামের মানুষগুলো একে একে সেই হাড়ের নৌকায় গিয়ে উঠতে লাগল। তারা জানত না তারা কোথায় যাচ্ছে, কিন্তু তাদের মরা চোখগুলো বলছিল তাদের ফেরার আর কোনো পথ নেই। রতন নৌকার মাথায় দাঁড়িয়ে নীল লণ্ঠনটি ঘোরাতে ঘোরাতে গ্রামের দিকে তাকিয়ে শেষবারের মতো চিৎকার করে উঠল, রক্তমণি বিল আজ শুকনো নয়, আজ এটি এক মৃত আত্মার সমুদ্র। সেই বিশাল হাড়ের নৌকাটি যখন গ্রামের সীমানা ছাড়িয়ে বিলের মাঝখানে পৌঁছাল, তখন আকাশের কালো মেঘ চিরে এক অদ্ভুত রক্তাভ চাঁদ উকি দিল। নৌকার প্রতিটি দাঁড় টানছে একজন করে মরা মানুষ, যাদের চোখ দিয়ে অনবরত লোনা জল ঝরছে। রতন নৌকার মাথায় দাঁড়িয়ে তার নীল লণ্ঠনটি উঁচিয়ে ধরল। হঠাৎ সেই শুকনো বিলের বুক চিরে আবার জল উপচে পড়তে শুরু হল। কিন্তু এ জল সাধারণ নদীর জল নয়, এ জল ঘন, কালো এবং প্রচণ্ড দুর্গন্ধযুক্ত, যেন হাজার বছরের পুরনো কোনো মরণকূপের জল। মুহূর্তের মধ্যে পুরো শুকনো বিলটি আবার জলে ভরে উঠল, আর সেই হাড়ের নৌকাটি ধীরে ধীরে সেই জলের গভীরে তলিয়ে যেতে শুরু করল। আসমানি নৌকার একদম মাঝখানে দাঁড়িয়ে কালামের দিকে হাত বাড়িয়ে দিল। কালাম, যার শরীরে এখন মানুষের কোনো চিহ্ন নেই, সে আসমানির হাত ধরল। তারা দুজনে যখন জলের নিচে মিলিয়ে যাচ্ছে, তখন রতন তার বরশিটা শেষবারের মতো ডাঙার দিকে ছুঁড়ে মারল। বরশিটা কোনো মানুষের গায়ে নয়, বরং বিলের পাড়ে থাকা সেই পুরনো রক্তমণি সাইনবোর্ডটায় গিয়ে বিঁধল। রতন এক বিভৎস স্বরে বলে উঠল, আজ থেকে এই বিল আর কেবল মাছের নয়, এই বিল হবে মানুষের স্মৃতির কবরস্থান। যারা এই গল্প বেলের গল্প কি তবে এখানেই শেষ? আর যে সেলিম বলছি, হয়তো না। আপনি কি লক্ষ্য করেছেন গল্পটি শোনার সময় আপনার ঘরটা কেন হঠাৎ এত ঠান্ডা হয়ে গেল? কেন মনে হলো আপনার পেছনে কেউ একজন দাঁড়িয়ে ভিজে শরীর নিয়ে নিঃশ্বাস ফেলছে?
রতন তার বড়শিটা কিন্তু সাইনবোর্ডে গেঁথে রেখেছিল একটি সংকেত হিসাবে। এই 15টি অধ্যায় যারা আমার সাথে পার করলেন তাদের সবার অবচেতন মনে রতন একটি ছোট নীল বিন্দু এঁকে দিয়েছে। আজ রাতে যখন আপনি ঘুমাতে যাবেন, স্বপ্নে হয়তো আপনিও নিজেকে সেই হাড়ের নৌকায় আবিষ্কার করবেন। গল্পটি কেমন লাগলো? আমাদের এই দীর্ঘ সফর আপনাদের রাতের ঘুম কতটা কেড়ে নিল তা কমেন্টে জানাতে ভুলবেন না। পরবর্তী সিরিজের বিষয় কি হতে পারে? কোনো অভিশপ্ত জঙ্গল নাকি পোড়ো বাড়ি? আপনাদের পছন্দের বিষয়গুলো লিখে পাঠান। আমি আরজে সেলিম এই সিরিজের আজকের মতো চূড়ান্ত বিদায় নিচ্ছি। শুভরাত্রি, সাবধানে থাকবেন, কারণ কিছু গল্প কেবল শেষ হয় না, তারা আপনার ছায়া হয়ে আপনার সাথেই থেকে যায়।